খুব তাড়াতাড়ি ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা কি সুজান খান আর ঋত্বিক রোশনের প্রতিকৃতি দেখতে চলেছো? হ্যাঁ, তেমনই তো শুনলাম যে এরা এখন কি না, ডিভোর্স হওয়ার পরেও দুজনের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে নিয়ে একত্রে ছুটি কাটাচ্ছে। মানে ধরো সুজান খান আর ঋত্বিক রোশন হাজব্যান্ড ওয়াইফ ছিল, তারপরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, যদিও তার আগেই রোশনের চরিত্রের দোষ কুটকে দেখা গেছে। তো রোশনের এখনের যে গার্লফ্রেন্ড আর আমাদের সুজান খানের এখনের যে বয়ফ্রেন্ড, দুজনে একত্রিত হয়ে মানে কাপেল হিসেবে, আগে একসঙ্গে যেত নিজেরা কাপেল হয়ে, এখন দুজনের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে কাপেল করে একত্রে ছুটি কাটাতে যাচ্ছে। এবং এইরমই তো হওয়া উচিত সম্পর্ক, তাই না? তো সেরমই কি দেখতে চলেছি আমরা 12 বছর পর? আরে সে তো বলেছিল নো ডিভোর্স, সে তো বলেছে জাস্ট ফর সেপারেশন, এখানে তো ডিভোর্সের ব্যাপার নেই। কিন্তু এদিকে ঋত্বিক রোশন আর সুজানের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে ডিভোর্স আর সেপারেশন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, তোমরা চাও যে ঘুরে ফিরে এই ধরনেরই কন্টেন্ট করি, ঠিক আছে, অথচ বলার সময় বলবে ওই কন্টেন্ট কেন করো না, সেই কন্টেন্ট কেন করো না, একই কন্টেন্ট বোর লাগছে। একদমই না, তোমরা এই ধরনের কন্টেন্ট দেখতেই ভালোবাসো, কারণ নাহলে নতুন যে কন্টেন্টগুলো করি সেগুলোতে তো তোমরা ভিউজটা দেবে, দাও না তো। তার মানেটা কি? দেখো, আমি একই লোক, সব রকম কন্টেন্ট করছি, কিন্তু তোমরা এই ধরনের কন্টেন্টেই ইন্টারেস্ট পাচ্ছ, আর তাই এই ধরনের কন্টেন্টই বারবার করতে আসি, কারণ আলটিমেটলি দিনের শেষে ভিউজটাই ম্যাটার, রেভিনিউ আর্ন করতেই বসেছি, তাই না? তার জন্য তো যেরকম তোমরা বলছো যে এটা কেন করছো ওটা কেন করছো, অ্যাকচুয়ালি যেটাতে টঙ্কা আসবে সেটা নিয়েই কথা বলবো। যাই হোক, সেটা সবাই স্বীকার করে। তো যাই হোক, আরও একটা কথা শুনলাম, আমাদের খোকা এই যে পুরাতন জিনিস নতুন বোতলে আবার ভরে বিক্রি করছে, তার পিছনের রিজনটা কি জানো? তার পিছনের রিজন ভিউজ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক শুনেছ, ভিউজ। হ্যাঁ, আমি তো বলেছি, কিন্তু অন্যরাও বলছে। কীরকম? যে সে একই জিনিস সমানে বিক্রি করে দেখেছে যে ভাই আমার ভিউজ উঠছে না। তোমরা সেই একই জিনিস আমার কাছ থেকে শুনতে চাও, মানে আমার ডেইলি ব্লগিং লাইফস্টাইল দেখতে চাও না, তোমরা সেই টিনুর যে কন্ট্রোভার্সি সেটাই শুনতে চাও। আর সেটা যদি আমি নতুন মোড়কে মুড়ে বের করি, তাহলে ভিউজ কীরকম হবে? যেখানে 4 ঘন্টায় ভিউজ আগে হতো 4000 6000, সেখানে এখন ভিউজ হচ্ছে 22000। এবং আমি যখন ভিডিওটা দেখেছি তখন মনে হয় 40-এর উপরে ভিউজ হয়ে গেছে, 40K-এর উপরে ভিউজ হয়ে গেছে। তাহলে তোমরা বলো কেন দেবে না? যেখানে তার 20K করতে গেলে হাঁপ ওঠে, সেখানে যদি তার 40 হয়, মানে ডাবল। হ্যাঁ, তাহলে নতুন মোড়কে পুরনো জিনিস বেচলে যদি বেশি মাল ইনকাম হয়, তাহলে কেন আমাদের খোকা ছাড়বে বলো? আমি বলিনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে। এবং সে বলছে যে সে একটা সময় খোকাকে নিয়ে কন্টেন্ট করতো, আজকে তার চ্যানেলে ভিউজ খোকার থেকে বেশি হচ্ছে। সেটা কি খোকার সহ্য হয়? আর সেটা খোকার সহ্য হয়নি বলেই তড়ি ঘড়ি করে খোকা এই ধরনের ভিডিও করতে বসেছে, তার কথায়, ঠিক আছে? মানে সে বলছে যে দেখো ভিউজটাই তো ম্যাটার। তো সে দেখলো যে আমি এমনি ডেলি লাইফস্টাইল দেখাচ্ছি, কেউ দেখছে না, আর তাহলে টিনুর ব্যাপারটা বিক্রি করলে আমাকে লোকে দেখবে। এবার নতুন করে যদি বিক্রি করি তাহলে ভিউজটা বাড়বে, আর তার জন্যই আমি কিন্তু এরকম একটা কাজকর্ম করেছি। মানে এটা খোকার বক্তব্য। এবং সেটা কেন করেছি, তার আবার ইগো হার্ট হয়েছে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একসময় আমাকে নিয়ে ভিডিও করে ভিউজ কামিয়েছে, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরাই এমন কন্টেন্ট ছাড়ছে যে তার ভিউজ আমার থেকে বেশি হচ্ছে। আর সেটা আমার জন্য লজ্জাজনক, কারণ আমার সাবস্ক্রাইবার 2 লাখ আর এর সাবস্ক্রাইবার কোথায় 40,000। তাহলে সেই 2 লাখে হচ্ছে আমার ভিউজ যা নয় তার থেকে এর ভিউজ বেশি হচ্ছে। এবং তার যে ব্লগ চ্যানেল সেখানে 18,000 সাবস্ক্রাইবার, তার ভিউজ হচ্ছে 20,000-এর উপরে। তাহলে স্বাভাবিক
গায়ে তো লাগবে, এটা তার বক্তব্য। আর সেই জন্যই সে আবার নতুন করে বেচতে বসেছে। এবার এক্ষেত্রেও তাহলে সেটাই প্রযোজ্য। একটা সময় ভিউজের জন্য সে ডেলি ব্লগিং দেখাতো, কিন্তু সেখানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক ছিল না বলে ভিউজ হতো 4,000 5,000 ম্যাক্সিমাম 10। কিন্তু এখন যেহেতু কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে দিয়েছে, দেন ভিউজটা কত হচ্ছে? 20,000 25,000 30,000 40,000, তাই তো? তাহলে ভিউজটাই ম্যাটার। তাহলে ভিউজের জন্যে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে হয় আর সেখানে আমার বর বলেছে ছি, তাহলে কি অসুবিধা আছে, তাই না? সেই বলছে, আমি বলিনি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে বাড়ি থেকে ফ্ল্যাট পর্যন্ত যাওয়া হলো, ভালো করে বোঝো, বাড়ি থেকে ফ্ল্যাট পর্যন্ত যাওয়া হলো, এটা দুঃখের যাওয়া না সুখের যাওয়া? না, আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে। যতদূর জানি দুঃখের যাওয়া, কারণ সংসার ভাঙা কারোরই কাম্য নয়। সেখানে সেপারেশনে থাকা মানে সংসারটা এই মুহূর্তে ভেঙে গেছে, তাই তো? তাই জন্য তুমি আলাদা আমি আলাদা, দুজনে একত্রিত সংসার করতে পারছি না। সেটা সবারই ক্ষেত্রেই দুঃখের, সেটা কখনো সুখের হতে পারে না। সেই সময়ও ভাই, কে ভাই ফলস চুল লাগিয়ে যায়? কে ভাই সরি এরম একটা দুঃখ ঘন মুহূর্তে কারোর ফলস চুল লাগানোর ইচ্ছা হবে ভাই? হয়েছে, ফলস চুল লাগিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ভাড়া বাড়িতে পুজোর ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারি না। মানে ভাড়া বাড়িতে রেন্টেড হাউসে কেউ কি পুজো দেয় আমার জানা নেই। তবে হ্যাঁ, আমাদের টিনু কিন্তু রেন্টেড হাউসে পুজো দিয়েছিল, একটা রেন্টেড হাউসে প্রথমটা পুজো দিয়েছিল। এবার যতদূর আমার মনে হয় খালি রেন্টেড হাউস হলে, মানে প্রথম তৈরি হয়েছে তারপরে কেউ আর কি সেই হাউসে ঢোকেনি, সেক্ষেত্রে অনেক সময় বাসযোগ্য করার আগে কেউ কেউ পুজো দিয়ে নেয়, এটা হতে পারে। তো সেক্ষেত্রে ভাই সবাই ওই নারায়ণ পূজাটাই দেয় না? মানে যদি বিশাল বড় করে পুজো নাও করো, তাহলে নারায়ণ পুজোটা তো করে ঢোকে, এরমই তো জানি। তো এক্ষেত্রে কি পুজো হলো? সেটা তো ঠাকুরের আসন পাতা হলো, তাদেরকে ভোগ দেওয়া হলো আর তাদেরকে নমস্কার করা হলো, এই পুজো দেওয়া হলো। এটাকে পুজো দেওয়া বলে না, মানে এটাকে বলা হয় ঠাকুরের আসন পাতা। পুজো দিতে গেলে মিনিমাম যেটুকুনি দরকার সেটা হচ্ছে ব্রাহ্মণ। কোথায় সে? হ্যাঁ, আমরা আমাদের পুজো করতেই পারি, এখন বৃহস্পতিবারের পুজো, লক্ষ্মী পুজো সবাই নিজেরাই করে নেয়, কারণ ব্রাহ্মণ সেই লেভেলে পাওয়া যায় না, তাই নিজেরাই পুজো করে, নিজেরাই পাঁচালি পড়ে, এরকম করে পুজো অনেকেই করে নেয়। কিন্তু আমরা এমনি পুজোর সিস্টেমটা কি ব্রাহ্মণ দিয়ে পুজো করানো? তো এটা তো যেটা করলো সেটা হচ্ছে ঠাকুর পাতা, এটাকে পুজো করা বলে না। এটাকে ভোগ দিয়ে ঠাকুর আসন পেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ঠাকুরের আসন পাতলাম, এটাকে ঘরে পুজো দিয়ে নেওয়াটা বলে না। ঘরে পুজো দিতে গেলে মিনিমাম যেটা হচ্ছে ব্রাহ্মণ ডেকে পুজো দিতে হয়। সিন্নি ফিন্নি না করলেও মানুষ সত্যনারায়ণ পুজো ফল প্রসাদ দিয়ে করে। তো কোথায় সেটা তো দেখলাম না, নিজেরাই নিজেদের মতো করে শাঁখ ঘন্টা না বাজি গুরু গুরু করে পুজো দেওয়া হয়ে গেল। যাই হোক, আচ্ছা, মানে এই কন্টেন্টের জন্য পুজো দেওয়াটাও কি? তো যাই হোক, তারপরে কি হলো? তারপরে তোমরা দেখলে আজকের কিন্তু আর বাবা নেই, আজকের কাকে দেখলে? মাকে দেখলে, তাই তো? মা ছিলেন, তো পুজোর ওখানে মা দাঁড়িয়েছিলেন, উনি যা পুজো করার জোগাড় করার মোছামুছি সমস্ত উনি করেছেন। মা কি করেছে জানি না, জাস্ট একজনকে থাকতে হয় তাই জন্য হয়তো মা রয়েছেন, বাবার হয়তো চাকরিভূত রয়েছে। আচ্ছা, আজকের বুধবার না? বুধবার দিন তো মনে হচ্ছে বাড়িতে থাকার কথা, মানে বরের তো বাড়িতে থাকার কথা, তাহলে পোষ্যটা কি বর দেখভাল করছে? তাই জন্য এখানে পুজো দিতে এসেছে। পুজো দেওয়ার পর 3 দিন থাকবে বলছিল না রাত্রিবেলা করে? জানি না, মানে সেটা কি থাকা শুরু হয়ে গেছে জানি না, 3 দিন থাকতে হয় তো পুজো দেওয়ার পর। যাই হোক, খাট চলে এসেছে, অন্য আসবাবপত্র এখনও আসেনি, সেগুলো আসবে। আর টোটোয় করে যেটুকুনি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে সেটুকুনি জাস্ট নেওয়া হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে খাটটা যেখানে লাগানো হয়েছে তার উপরে এসির পয়েন্ট আছে, এটা কিন্তু বলে নেওয়া হলো। তার মানে তোমরা নিশ্চিন্তে থাকো, এসির পয়েন্ট আছে মানে এসি লাগবে। আর যে বলেছে সে ওয়েল প্রি প্ল্যান করা মানুষজন, সে হঠকারী ডিসিশান নেয় না। তাহলে নিশ্চয়ই তার প্ল্যান আছে যে এই ঘরে খাটটা লাগাবো, খাটের উপরে এসির পয়েন্ট আছে, তার মানে এসি লাগাবো, কারণ 4 তলায় গরম। তাহলে বুঝতে পারছো, এটারও প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে এই যে আমি বাড়ি ভাড়াটা নিলাম কিসের জন্য? না, আমার বরের থেকে আমি সেপারেট থাকবো বলে। কেন না?
আমার ওখানে আত্মসম্মানে লাগছিল থাকতে, কিছু কিছু কথা এমন বলা হচ্ছিল, আমি সহ্য করেছি, তাই আত্মসম্মানে লাগছিল, তাই আমি একটা ভাড়া বাড়ি নিয়েছি সেখানে থাকবো বলে, ঠিক আছে। এবার সেখানে স্বভাবত একা থাকবার প্রশ্ন আসছে নাকি বাপের বাড়ির লোকজন থাকতে পারে জানি না। আচ্ছা, এবার একাকী মানুষ থাকে না, অবশ্যই থাকে, আলবাত থাকে, কে থাকে না বলেছে, অবশ্যই থাকে, কিন্তু সেক্ষেত্রে একেবারে একা একটা ফ্ল্যাটে থাকা চারটিখানি ব্যাপার নয়, ভাড়াটা পাওয়াটা খুব দুষ্করের ব্যাপার, এবং সেখানে একা থাকাটাও খুব টেরিপিক ব্যাপার। যাই হোক, এটা যদি কন্টেন্টের জন্য হয় যে ভাই আমি একটা ঘর তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা ফ্ল্যাট ভাড়া নিলাম, একটা নতুন কন্টেন্ট, নতুন জবরদস্ত কন্টেন্ট হবে, তাহলে কিছু বলার নেই, হতেই পারে, মানুষের বাড়িও থাকতে পারে আবার ফ্ল্যাটও থাকতে পারে। যাই হোক, অনেকে দেখি লিখছে সোফাটা কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে, অনেকে বলছে সিংহাসনটা নিয়ে আসলেই পারতে, কারণ সিংহাসনটা তো ওখানে পড়েই থাকবে, সেই না অন্য ঠাকুরপত্র রয়েছে তো সিংহাসনে, আর আমি যতদূর জানি পুজো তো ওর হাজব্যান্ডই দিত, তাহলে ওই সিংহাসনে যে ওর বর পুজো দেবে না আপনারা কি করে জানলেন? তো দিতে পারে তো পুজো, কারণ উনিই তো পুজো দেন, আমি তো শুনেছি যে উনি যাওয়ার সময় পুজো দিয়ে যান। তাহলে আজকের ওই সিংহাসন থেকে শুধু লোকনাথ বাবা এবং গপুকে নিয়ে চলে আসা হয়েছে, গপু যদিও পাশে থাকতো, তাহলে সিংহাসনে আর যাবতীয় যেসব ঠাকুর দেবতা তারা তো নিশ্চয়ই আছেন, এবং তাদেরকে নিশ্চয়ই পুজো উনি দেন, হ্যাঁ, মানে পুজো দিয়ে যেহেতু উনি যান তারা নিশ্চয়ই পুজো দেন, কি তাই তো? তাহলে ওইটা কি করতে নিয়ে আসতে বলছেন? ওখানে কি ওই সিংহাসন থেকে কি ওই ঠাকুরগুলোকে মাটিতে বসিয়ে দেবে? কি বলছেন? যাই হোক, আচ্ছা, বাই দা ওয়ে, আগের দিন তোমরা দেখলে লোকনাথ পুজো, লোকনাথ পুজোর দিনও লোকনাথ পুজো দেওয়া হয়েছে, কিন্তু তারপরে খাওয়া হয়েছে কি ডিমের অমলেট দিয়ে ভাত, ঠিক আছে। আর আজকেরও দেখলে পুজো আচ্ছা করে নেওয়া হলো, তারপরে কি খাওয়ালো হলো, চিকেন দো পেঁয়াজা আর ফ্রাইড রাইস, মানে রেস্টুরেন্টে খাওয়া হলো। তাহলে এখানে ওইভাবে পুজো কিছু নয়, এমনি নর্মালি আমরা যদি পুজো টুজো বাড়িতে দিই তাহলে সেদিনকে আমরা নিরামিষ খাই, এটা মানে মানা হয় যে আজ পুজো দেওয়া হয়েছে পুরো পুজোর দিনে নিরামিষ খাওয়া হবে। হ্যাঁ, এটা এরম কোনো নিয়ম কিন্তু ভগবান আমাদেরকে ঠিক করে দেয়নি, কারণ তোমরা তো জানো পুরীতে রান্না করার আগে খেয়ে দিয়ে তারপরে রান্না করে, অন্য জায়গায় উপোস করে রান্না করা হয়। তো সেই যে যার জায়গায় যেরকম খুশি নিয়ম তারা নিজেরা বানিয়েছে তাদের মতো করে। তো এখানেও যে এরকম কোনো নিয়ম ভগবান বানিয়ে দেয়নি যে মাছ মাংস খেলে আমাকে পুজো দেওয়া যাবে না, বা এটাও বানিয়ে দেয়নি যে পুজো দিলে মাছ মাংস খাওয়া যাবে না, এরকম কিচ্ছু নিয়ম বানিয়ে দেয়নি। কিন্তু আমরা নর্মালি দেখেছি পুজো আচ্ছার দিনে মানুষ পুজো দিয়ে তারপরে নিরামিষটাই খায়, তো এখানে কিন্তু এরকম ব্যাপার নেই, ঠিক আছে। পুজো দেয়া হলো এবং তারপরে দেখা গেল চিকেন দো পেঁয়াজা আর ফ্রাইড রাইস খাওয়া হলো, কারণ এটা তো পুজোটা কন্টেন্টের জন্য পুজো, এটা তো পুজো নয়, ওইভাবে পুজো নয়, এটা ঘট মানে ঘরে শুধু ঠাকুরকে রাখা, এবং তাকে রাখবো যখন আমি তো নিশ্চয়ই কিছু ভোগ দেব, তো সেখানে একটু ভালো মন্দ সন্দেশ মন্দেশ সেটা করে একটু ভোগ দেওয়া হলো, এই তো। তাহলে ওটাকে কি পুজো করা বলে না, বা ঠাকুর মানে করা বলে না, ওটাকে ওই জাস্ট নিজের ঠাকুরটাকে বসানো বলে। তো যাই হোক, তার জন্য ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা খাওয়া হয়েছে, কিন্তু লোকনাথ পুজোর দিনেও সেম জিনিস করা হয়েছে, লোকনাথ পুজো টুজো দেওয়ার পরে ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া হয়েছে। মানে আমি না বুঝে পাই না, মানে কি সিস্টেম, যদিও আমার কাছে এগুলো মানে কোনোটাই মাথা ব্যথার কারণ নেই, কারণ হচ্ছে যে যার রুচিতে চলবে না, যে যার যদি মনে হয় কেউ যে আমি পুজো দেওয়ার পরে আমি নিরামিষ না খেয়ে আমিষ খাবো, সেটা তার ব্যাপার, কিন্তু পুজোর যে নিয়ম সেটা কিন্তু এইগুলোতে চলে না, এগুলো এমনি জাস্ট মানে কি বলবো, আমি পুজো দিয়েছি, আমি করেছি। ওখানে বলা হয়েছিল যে লোকনাথ পুজো করবে না, তিরোধানের দিন লোকনাথ বাবার পুজো করবে না, তাই জন্য পুজোটা করা হয়েছিল, আর ঘন্টা টন্টা বাজিয়ে পুজো টুজো করে তারপরে ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া হয়েছিল। যাই হোক, অনেকেই বলছে যে তুমি এর বেলা ওর বেলা তার বেলা প্রচুর কথা বলেছো, আজকের দেখো তোমার কি পরিণতি না, তোমাকে সংসার ভেঙে চলে যেতে হচ্ছে। আচ্ছা, বাই দা ওয়ে, সে কিন্তু বলেছে যে 12 বছর ধরে সে সহ্য করছিল, তো যখন এইসব কন্ট্রোভার্সিগুলো করছিল তখনও কিন্তু সে বাড়িতে সহ্যই করতো, তাহলে এখন আর সহ্য কেন হলো না? তো মনে হলো যে না, অনেক সহ্য হয়ে গেছে, আর সহ্য করতে পারছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই জন্য এরকম একটা ডিসিশন নিয়েছে। এবার বলছে আমি এবার বুঝতে পারছি যে কেন লোক আমাদের কথা বিশ্বাস করছে না, কারণ
মানুষ রগরগে জিনিস দেখতে ভালোবাসে। কি দেখতে ভালোবাসে? কাদা ছুড়াছুড়ি দেখতে ভালোবাসে। আর কীরকমভাবে কাদা ছোড়াছুড়ি? যে এই যে আমি বাড়ি থেকে যাচ্ছি, সেই সময় অশান্তি হচ্ছে, বা আমার হাজব্যান্ড অন্য একটা চ্যানেল খুলে আমার সম্বন্ধে বাজে কথা বলছে, বা আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে ঝামেলা, অশান্তি, মারপিট, ঝগড়া এইসব হচ্ছে, এইসব দেখতে মানুষ ভালোবাসে। মানে শো অফ, ঝগড়ার শো অফ দেখতে ভালোবাসে। সেখানে আমরা চুপচাপ একটা হঠকারী ডিসিশান না নিয়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে, নিজেরা নিজেদের মতো করে আন্ডারস্ট্যান্ডিং করে মিউচুয়ালি একটা সেপারেশনে থাকবার কথা ভাবছি। এই জন্য লোকের কাছে এটা নাটক মনে হচ্ছে। অনেক ব্রড অ্যাসপেক্টে ভাবা, অনেক ওভার মানে কি বলবো থিঙ্কিং ব্যাপার। এগুলো আমাদের মতো এতিফেতিদের হবে না। আমরা ইমোশনাল, আমরা মানুষরা ইমোশনাল, আমাদের ইমোশনটা আগে বেরিয়ে যাবে। যেখানে আমরা একটা ছোট্ট জিনিসের জন্য হাউমাউ করে কেঁদে ফেলি, চিৎকার করে ফেলি, অনেক কিছু করে ফেলি, সেখানে আমরা এত শান্তভাবে এইরকম একটা সংসার ভেঙে যাচ্ছে তবু কাঁদছি না, কষ্ট পাচ্ছি না, হাউমাউ করছি না, কিছুই হচ্ছে না, নর্মালি চলে যাচ্ছি, এটা সত্যিই তো কেউ বিশ্বাস করবে না। এত কুললি কেউ করতে পারে? কারণ আমরা তো ইমোশনাল লেস নই। তবু যদি অন্য কারোর কথা বলা হয় তবু অন্য জিনিস হয়, কিন্তু এ তো বলে হ্যাঁ আমি ইমোশনাল, আমার ইমোশন বেরিয়ে যায়, মাসে একবার করে আমি কেঁদে ফেলি, আমি কাঁদি, আমার ইমোশন আছে বলে। আমি তো ইমোশনাল লেস মানুষ নই, তাই আমি কেঁদে ফেলি, আমি চিৎকার করি, আমি আউটবাস্ট করি, আমি রাগ করি, আমি এর গায়ে থুতু ছুরি, ওর গায়ে থুতু ছুরি, ও এটা বাজে, ও নোংরা, ও অসভ্য, ও ফালতু, এগুলো আমি বলি। ঠিক আছে? তাহলে আজকের ডেটে আমি আমার সংসার ভেঙে যাচ্ছে, আমি অন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যেখানে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল, সেখানে আমি আমার সেই জায়গা থেকে বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এটা অবাস্তব লাগছে না? তাহলে সেখানে তো ইমোশনের মানে কিছু দেখাই যাচ্ছে না। তাহলে স্বাভাবিক ব্যাপার, লোকে প্রশ্ন করবে যে এই জিনিসটায় তুমি এতটা সোজাভাবে কি করে নিচ্ছ? যেখানে ভিউয়ার্সরা বলছে আমার ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি ভাবতে পারছি না, আমি মানতে পারছি না, ভিউয়ার্সরা বলছে। তো ভিউয়ার্সরা কেন বলছে? কারণ তাদের মধ্যে ইমোশন আছে, তারা ইমোশনালি চিন্তা ভাবনা করছে, তাই তাদের কষ্ট হচ্ছে, দেখাতে পারছে না, কিন্তু তারা কমেন্টের মাধ্যমে শো করছে। তাহলে সেক্ষেত্রে আমার সংসার আমি ভেঙে চলে যাচ্ছে, আর আমি একদম পিন অফ সাইলেন্ট হয়ে আছি, আমার মানে কোনো রকম এক্সপ্রেশন নেই, আউটবাস্ট নেই, এবং সেটা বেশ আনন্দ সহকারে আমি নতুন বাড়িতে থাকছি, আবার তারপরে সেখান থেকে লাঞ্চ করতে যাচ্ছি, সবই তো আনন্দ জিনিসপত্র শেয়ার করছে। তাহলে সংসার যদি ভাঙতো না, তাহলে কখনো এই লেভেলের আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করা যেত না। ঠিক আছে? অতএব এটা এক্সট্রা, আমি নতুন একটা ফ্ল্যাট নয় রেন্টে নয় কিনেছি, দুটোর একটা হবে, এবং যেটা আমি একটা এক্সট্রা জায়গা করেছি। কিসের জন্য এক্সট্রা জায়গা করেছি? না আমার কন্টেন্টের জন্য বলতে পারো, আমার অন্য কোনো কারণে দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে, তার জন্য আমি কিনেছি। যদি এটা সংসার ভাঙার পর আমি অন্য একটা ফ্ল্যাটে থাকতাম, তাহলে কখনোই এইরকম ইমোশনাল লেস হয়ে এইরকমভাবে লোকের স্বতঃস্ফূর্তের সঙ্গে কাজটা করতে পারতো না, কারণ আউটবাস্ট হতোই, কারণ মানুষ বড়ই ইমোশনাল, আর ও তো স্বীকার করে ও ইমোশনাল। তাহলে এটা কি? এটা ইমোশনাল হওয়ার জায়গা নয়, এটা আনন্দের জিনিস। এবং আনন্দের জিনিসটা কি? যে আমি আর একটা এক্সট্রা জায়গা তৈরি করতে পেরেছি, সেখানে থাকবো বলে আমার পার্সোনাল স্পেস তৈরি করেছি। সেটা হতে পারে আমার ভাড়া নেওয়া, হতে পারে, সেটা আলাদা কথা। আমি ভাড়া নেওয়াকে কেনা সেটা তো আমি অ্যাজাম করে বলতে পারবো না, তো সেটা ভাড়া হতে পারে, আর আলাদা মানে কেনাও হতে পারে। এবং আমি যতদূর জানি টিনুর ক্ষেত্রেও বলেছিল হ্যাঁ ফ্ল্যাটে থাকাই ভালো, বাবা মার থেকে বের হয়ে আলাদা ফ্ল্যাটে থেকে নিজের মতো করে থাকাই ভালো, সেখানে একা থাকলেও মানে অন্য জিনিসগুলো সুবিধা। যদিও আমি বলেছিলাম ওরমভাবে একা থাকাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, মা বাবা কাউকে না কাউকে এসে থাকতে হচ্ছে, তাহলে কী লাভ আছে বা ভাড়া বাড়িতে একা থাকা। কিন্তু এক্ষেত্রে বলেছিল না একা থাকাই যায়। তাহলে এবার তোমরা চিন্তা করে নাও যে এটা একা থাকার জন্য আলাদা করে স্পেশাল একটু প্রাইভেট স্পেস তৈরি করা হলো, নাকি সত্যি বাধ্য হয়ে এখানে আসতে হলো? বাধ্য হওয়ার চিহ্ন দেখা যাচ্ছে না। ঠিক আছে, ও যতই বলুক আমরা দেখাচ্ছি না, এই করছি না, সেই করছি না, এসব জিনিসগুলো না মানে এরমভাবে বেরিয়ে যায়, সেগুলোকে চেপে ওরভাবে রাখা যায় না।
যে এই ইমোশনগুলো। আর হ্যাঁ, ও যদি সবটাই চেপে রাখতো তাহলে আলাদা কথা। যেমন টিনু, নিরুত্তাপ, কোনো কিছুই বোঝা যায় না, কোনো এক্সপ্রেশনই বোঝা যায় না, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে তো তা নয়, এ তো বলে আমি কান্না করে ফেলি, আমি এই করে ফেলি, আমি চিৎকার করে ফেলি। তাহলে এই ক্ষেত্রে আর ওর তার ইমোশন নিয়ে এটা হয়? ঠিক আছে, যাই হোক, তোমরা যাই দেখবে সবই প্রতি বুধবার করে দেখবে। বুধবার ছাড়া অন্য কিছুই দেখবে না, কারণ বুধবার কেউ না কেউ বাড়ি থাকে, তার পক্ষে মানে কিছু জিনিসপত্র এদিক ওদিক করছে, এই ঘরে আসছে, ওই ঘরে আসছে, এইগুলোর জন্য তো কাউকে না কাউকে লাগবে। যাই হোক, বুঝতেই পেরেছো তো। যাই হোক, আমার নতুন করে তোমাদের বোঝানোর কিছু নেই, যারা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার কেউ লোকজন আছে তারা ইমোশনালি সমস্ত কিছু দেখে, তো তারা কষ্ট পাচ্ছে, তারা স্যাড বই দেখতে ভালোবাসে। অনেকে দেখবে যে দুঃখের বই, সন্ধ্যারানী কাঁদছে, সন্ধ্যা রায় কাঁদছে, এগুলো দেখতে ভালোবাসে এবং নিজেরাও কাঁদে। তাদের সেগুলো দেখতে ভালোবাসে, জানে সেগুলো অভিনয়, তারপরেও দেখতে ভালোবাসে, কারণ তারা স্যাড বই দেখতে ভালোবাসে। কেউ রোম্যান্টিক দেখতে ভালোবাসে, কেউ হরার, কেউ সাসপেন্স, কেউ থ্রিলার, কেউ এইসব, তারা অন্যরকম বই, কেউ মারপিট, শুধু মারপিট, ডিসুম দেখতে ভালোবাসে। তো এইখানে তোমাদেরকে ফ্যাচফ্যাচানি কান্নাকাটির বই দেখাচ্ছে লোকে, তাহলে তোমরা দেখবে না কেন? তোমরা তো অ্যাকচুয়ালি এন্টারটেন হতে এসেছো, কি তাই তো? যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।